ভাবি আমার প্লেটে দিতেছে হাঁসের মাংস, আলু দেন, চিতই পিঠা দেন। ভাই চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাচ্ছে, সেই টেস্ট খাচ্ছে। ও এখন আবার গরম গরম ভাত চলে আসছে, ভাত দিয়ে হাঁসের মাংস দিয়ে, এই যে হাঁসের মাংস সাথে চিতই পিঠা, অমৃত। ফোন দিয়ে আমার বলে যে মামা মেয়ে তোটা পটায় ফেলাইছি, এখনই আমি এই বিয়ের জন্য মেয়েটাকে নিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি অ্যানেজ করো। পানি কেমন লাগতেছে? পানি খুব মজার আর মজাও লাগতেছে। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। যাচ্ছি বেড়াইতে, গো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয় পদ্মা নদীর পাড়ে। এই নদী আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যে ভরপুর আমাদের পদ্মা নদী। আমাদের সাথে আছে আমার এই যে স্মার্ট হিরো ভাইয়া, আমার বড় ভাই স্মার্ট ভাই। সানগ্লাস পরে আসছে, কোট পরে আসছে, শুধু টাইটা বাকি আছে। সো আজকে আমরা দেখাবো আমাদের পদ্মা নদীর আশেপাশের ইতিহাস এবং পরিবেশ। সো এখন আমরা ইছামতি নদীর পাড় দিয়ে হাঁটতেছি। এই হচ্ছে আমাদের ইছামতি নদী। আমার প্রাণপ্রিয় দুলা ভাই, কিছু বলেন। আসসালামু আলাইকুম। আপনার বেগুন গাছটা কেমন ছিল? বেগুন গাছটা সেই ছিল, এই পর্যন্ত 4 থেকে 5 বার খাইছি তো ইনশাআল্লাহ। আর আমরা গাছ তো এই পর্যন্ত 7 বার খাইছি। আগিনারা চলে যাইতেছে পদ্মার পার, রিক্সা একটা, আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছি। ওই যে আমার মামু দাঁড়ায় যাইতেছে। হ্যাঁ টাটা, আমরা আসতেছি, তোমরা যাও পদ্মার পারে, আমরা আসতেছি। তো আমরা রিক্সার জন্য এখন হেঁটে হেঁটে যাইতেছি, রিক্সা পাবো, তারপরে হচ্ছে আমরা আবার রিক্সায় উঠবো। আমাদের ঐতিহ্যবাহী ইছামতি নদী, এই ইছামতি নদীর পাড় দিয়ে হাঁটতেছি। আর ইছামতি নদীর পাড়ে এই পাকা রাস্তা, সুন্দর গ্রামীণ পরিবেশে, যে মুরগি আছে, হাঁস আছে, নদীতে হাঁস খাবো। রাতে রাতে হাঁসের মাংস খাবো। আজকে আমাদের হাঁসের মাংস খাওয়াবে স্পেশাল এই যে আমাদের ভাই। হাঁসের মাংস আর চিতই পিঠা। হ্যাঁ, আজকে আমরা হাঁসের মাংস চিতই পিঠা খাবো। এই যে আমাদের রিক্সা চলে আসছে, রিক্সা অর্ডার করছে অনলাইনে। রিক্সা উঠাতে অর্ডার করছে এই রিক্সা। আমরা এখন এই রিক্সায় উঠে যাব, আমি সামনে বসি। এই আমরা এখন রিক্সায় উঠে পড়ছি। এই যে পিছনে ভাই ব্রাদার বোনরা আছে, সরিষা ক্ষেত। এই যে আমরা চলে আসছি কালীতলায় চলে আসছি গাইস। এখানে ড্রেজিং করতেছে পদ্মা নদী থেকে। বিষয়টা আসলে ভালো না খারাপ জানি না। এই চলে আসছি আমরা কালীতলা। পানি কমে নাই গিয়া, ঘটনাটা কি? পানি তো কমে নাই গিয়া, এই চলে আসছি। এই যে না পানি থাকে। চশমাটা একজন নিয়ে গেছে। চশমা নিয়ে গেছি গাইস। আমরা এখন পদ্মার পাড়ে দাঁড়ায় আছি, আর পদ্মার পাড়ে দেখতে পাচ্ছেন কত স্বচ্ছ পানি। এই হচ্ছে আমাদের ভাসমান রেস্টুরেন্ট, এই পাশে রেস্টুরেন্ট আছে, ওই পাশে আরো একটা ভাসমান রেস্টুরেন্ট আছে। কত স্বচ্ছ পানি তোমাদের দেখাবো। এর আশেপাশে কত সুন্দর পরিবেশ আছে, সবই দেখাবো। এই পাশে রেস্টুরেন্ট আছে, আপাতত মনে হয় বন্ধ আছে। আমার মামা কুকুর আদর করে দিচ্ছে, কি সুন্দর চোখ বন্ধ করে আদর খাচ্ছে। পানি অনেক নিচে নেমে গেছে। এখানে রেস্টুরেন্টগুলো আছে, রেস্টুরেন্টগুলো দেখতে অনেক সুন্দর, বাট ক্লোজ, বন্ধ। শীতের সময় লোকজন কম হয় তো এই জন্য বন্ধ, বাট শুক্রবারে মানুষজন একটু বেশি হয়, তখন খোলা থাকে। অনেক সুন্দর পরিবেশ গাইস। এখানে চটপটি ফুচকার দোকান আছে এদিকে আগে ম্যাজিক বোর্ড ছিল, এখন অবশ্য ছোট মোটো অনেক দোকান, বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকানগুলো আছে এখনো এখানে। এই যে আমি আর আমার ভাই এখন নিচে নামবো, কত সুন্দর। এই যে দেখুন গাইস, কত নিচু জায়গা, অনেক কষ্ট করে নামতে হচ্ছে গাইস। আপনারা দেখতে পাচ্ছেন, মানে মনে হচ্ছে ট্রেকিং করে নামতেছে। এই যে ট্রেকিং করে এত নিচে গাইস, অনেক ট্রেকিং করবো এখন আমরা। এই যে ভাই আসতেছে, আমার আম্মু জান ফটোশুট করতেছে নাকি। আম্মু জান কিছু বলো, তোমার পানি কেমন লাগতেছে? পানি খুব মজার আর মজাও লাগতেছে। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। কি করবে? লাইক সাবস্ক্রাইব করবে। তুমি পদ্মার আগে এসেছো? আসলে
একবার আইসছো মনে আছে গাইস, পদ্মার এই সংস্কৃতি ঐতিহ্য সবাই জানেন। আর পদ্মার সব থেকে ঐতিহ্য এবং জনপ্রিয় জিনিস হচ্ছে ইলিশ। ইলিশ পছন্দ না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো আমরা সেই পদ্মার পাড়ে চলে আসছি। অনেকে হচ্ছে পদ্মায় মাছ ধরতেছে, অনেক দূরে দেখা যাইতেছে না, বাট অনেকে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলতেছে পদ্মা নদীর মাঝে। গাইস, আমরা এখন ওই নৌকায় উঠবো। গাইস, এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। আমরা এই রেস্টুরেন্টে আগে অনেকবার আসছি। পাহাড়ে উঠে গেছি পাহাড়ে উঠছো? এখন আমরা যাচ্ছি এই নৌকায় উঠবো, জাহাজ ভালকেট বলে না কি বলে জানি না। এইদিকে আরো অনেকগুলো আছে, বাট আমরা এখন এইটাই উঠবো। এই সিঁড়ি আছে ছোট্ট একটা, তো আমরা এখন এটাই উঠবো। এটা পদ্মা নদীর মাঝখানে অনেক স্লিপার কিন্তু বালি দিয়ে স্লিপ করবে কিন্তু। গেছে এই পাশে মাছ ধরার নৌকা, ইলিশ মাছ ধরে সম্ভবত এই নৌকা দিয়ে। এখন আমি জাহাজের উপর চলে আসছি। এদিক দিয়ে আরও কয়েকটা জাহাজ যেতেছে, 1 2 3 4। এই পাশে আরও কয়েকটা জাহাজ আছে, ওই দূরে অনেকগুলো চলে গেছে। আর এখন আমার ভাগনার জাহাজের ওই উপরে উঠছে। আর এই পাশে রেস্টুরেন্ট, গাইস তোমরা বুঝতে পারতেছো অনেক সুন্দর একটা জায়গা। এই পাশে হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট, আর এই পাশে হচ্ছে স্থলের রেস্টুরেন্ট, মানে পদ্মার পাড়ের রেস্টুরেন্ট। সো সব মিলে অনেক সুন্দর একটা পরিবেশ। আর গাইস, আমার সাথে আছে আমার দুলাভাই। আমার দুলাভাই একজন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট জজ কোর্টের। তো তার লাইফে কিছু মজার কাহিনী ঘটে গেছে, সো আমাদের সাথে কিছু ঘটনা শেয়ার করবে এই নদীর পাড়ে এসে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাডভোকেট টিপু সুলতান, ঝিনাইদহ জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত আছি। আজকে এই পদ্মার পাড়ে এসে আসলে মনটাই অনেক ভালো লাগছে। সূর্যের ডুবো ডুবো ভাবটাও মনকে উদাস করে তুলছে। যাই হোক, আমার আইনজীবী লাইফে কিছু কিছু মজার ঘটনা আছে, তার দুটো বিষয় আমি শেয়ার করব। প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো যে আমাদের ওখানে কিছু বিবাহ হয়, যেমন নোটারি পাবলিক মাধ্যমে এভিডেভিটের মাধ্যমে প্রাপ্তবয়স্কও ওরা আসে, বা কখনো কখনো কিছু অপ্রাপ্তবয়স্ক যুগল অর্থাৎ ছেলে বা মেয়েরা আমাদের কোর্টের দিকে আসে। আমি একবার চেম্বারে বসে আছি, হঠাৎ করে দেখি যে খুব মনক্ষুণ্ণভাবে, মানে চোখে কাঁদো কাঁদো ভাব নিয়ে একজন মেয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কী ব্যাপার আম্মু, এদিকে আসো, কী হয়েছে তোমার? বলছে যে আঙ্কেল, আর বললেন না, আমি তো আসছিলাম সে ফরিদপুর থেকে ঝিনাইদহতে, ফেসবুক ফ্রেন্ড ছিল আমাদের, এরকমভাবে কথা হয়েছিল আমাদের প্রিয়ম দুজনকে আজকে কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হবো। আমরা এক জায়গায় বসেছিলাম, বসে থাকাকালীন হঠাৎ করে আমার আইফোনটা নিয়ে যার সাথে আমার সম্পর্ক ছিল সে হঠাৎ বললো যে আমার ফোনটা দাও, আমি বাবার সাথে কথা বলবো। তারপরে ফোনটা নিয়ে হঠাৎ করে নিয়ে এসে দৌড় দিল। বলছে যে আমি কি করবো, আমি কিছু বুঝে উঠতে পারলাম না। দৌড় দিল তো দৌড় দেওয়ার পরে তার মোবাইল বন্ধ। এখন আমি সারা কোর্ট তাকে খুঁজে বেড়াচ্ছি। তাই আমি বললাম, দেখো মা, তোমার অবশ্যই জেনে শুনে অন্তত সম্পর্ক করার দরকার ছিল। আর তুমি জানো না কিভাবে তুমি চোরের সাথে সম্পর্ক করছো। তা আসলে বলছে যে না ভাই, আমি আমার কাছে চাইলে তো আমার বাবা অনেক ভালো বিত্তশালী মানুষ, আমি চাইলে ইচ্ছা করলে আসলে ওর একটা মোবাইল গিফট করতে পারতাম, কিন্তু একটা মোবাইলের লোভ সামলাতে পারলাম না। আমার সামনে মোবাইলটা নিয়ে দৌড় দিল। যদিও খুব হাসি লাগছিল, কিন্তু বড় মেয়েটার জন্য দুঃখও লাগছিল। এটা একটা আমার খুব স্মরণীয় একটা ঘটনা। আর একটা ঘটনা আমি বলবো, মজার একটা ঘটনা। আমি চেম্বারে বসে আছি, হঠাৎ করে আমাদের স্থানীয় নিকেরি পাড়া আছে, যে যারা মাছ বিক্রি করে, এক ছেলে আছে, ভাগ্নে, আমাকে মামাক বলে ডাকে। সে হঠাৎ করে ফোন দিয়ে আমার বলে যে মামা, মেয়ে তোটা পটায় ফেলাইছি, এখনই আমি এই বিয়ের জন্য মেয়েটাকে নিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি অ্যানেজ করো। তা আমি ভেবে দেখলাম যে মেয়েটা তো মরছে, আর ভাগ্নের তো বউ আছে, বাচ্চা আছে, চেহারাটা ভালো, তো যার কারণে সে ফেসবুকের মাধ্যমে কিন্তু অলরেডি সম্পর্কটা করে ফেলছে। আমি বললাম যে ঠিক আছে, তোমরা আসো। আসার পর মেয়েটা দেখলাম বেশ সুন্দর, খুলনা থেকে আসছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি তো অবাক হয়ে গেছি যে একজন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কীভাবে একজন মানে একেবারেই অক্ষর জ্ঞানহীন একজন ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাগনা, তুমি এক কাজ করো, মিষ্টি কিনে নিয়ে আসো, আমি ততক্ষণ ওই মেয়েটাকে অজু টজু করে রেডি করি, যাতে কোর্ট ম্যারেজ দিতে হবে। এটাকে নিয়ে আমি এক জায়গায় গেলাম,
যে জিজ্ঞেস করলাম মা তুমি কোথা থেকে আসছো, তা বলছে যে আমি আঙ্কেল সেই খুলনা ইউনিভার্সিটিতে পড়ি। তা আমি বললাম যে তুমি যে আমার ভাগ্নের সাথে প্রেম করছো বলে চেনো? তো বলছে হ্যাঁ চিনি, ও রাস্তাতে আসলে ওর বাসা দেখালো রাব্বু একটু বিবাহের বিষয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। তা আমি বললাম দেখো ওদের যে বাড়ি তুমি হয়তো দেখো নি, ওর তো বাচ্চা আছে। বলছে কী বলেন আঙ্কেল? অবাক হয়ে গেল। এবং ওর বাড়ির মাটির একটা বাড়ি। বলছে কেন? ও তো ইংলিশে পড়ে, কেসি কলেজে বললে ইংলিশে পড়ে। তা আমি বললাম সবই মিথ্যে কথা বাবা, তুমি যত দ্রুত পারো তুমি এখান থেকে ভেগে দাও, মোবাইল বন্ধ করে রাখো। রিক্সায় তুলে বললাম বাবা বাড়ি চলে যাও। তারপরে আমার ভাগ্নে আসলো মিষ্টি টিষ্টি নিয়ে, ভাই মামু কই আমার সে জিনিস কই? তা আমি বললাম সে তো অজু করতেছে, 3 তলায় রেখে এসছে। এবার 3 তলায় যেহেতু আর পাই না, বললাম ভাগ্নে মনে হয় টের পেয়ে গেছে, তুমি যে ফ্রড করছো সে বিষয়টা টের পেয়ে গেছে, হয়তো ভাগছে। মামা কী হলো দ্রুত মোটরসাইকেল নিয়ে এদিক ওদিক টানা আছে। এর ভিতরে কিছু শিক্ষণীয় কিছু বিষয় আছে যে অনেকে ফেসবুকে এই ধরনের সম্পর্ক জড়িয়ে পড়ার কারণে বেশিরভাগ মেয়েরাই প্রতারিত হয়। ব্লগের মাধ্যমে একটা মেসেজও থাকবে যে যারা অন্তত সম্পর্ক করবেন তারা যেন জেনে শুনে বুঝে পারিবারিকভাবে যোগাযোগ করে যেন সম্পর্ক করবেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ব্লগ যারা দেখবেন। সো গাইস, আমার দুলা ভাইয়ের কিছু লাইফে লয়ার লাইফে কিছু কিছু মজার বিষয়, তার জীবনে ঘটে যাওয়া বিষয় শেয়ার করছে। এই জাহাজে ভিতরে ভালো নেওয়া হয়, সম্ভবত ভালো নেওয়া হয়। এখানে আম্মু আসতেছে, হাই বলে দাও। হাই। এইখানে হচ্ছে বাসমান রেস্টুরেন্ট। এই যে আমার মাম্মা, বলো বল হাবিবি কাম তে দুবাই। এই যে আমার লজ্জাবতী মামা শিলমা। বিয়ে করতে বাংলাদেশ। অনেক সুন্দর একটা জায়গা। গাইস, আমরা এখন চলে আসছি সেকেন্ড এই বাসমান রেস্টুরেন্ট। এখানে একটা, ওইখানে একটা উপর রেস্টুরেন্ট আছে। সানসেটের সময় পদ্মা নদীর পাড়ে অসংখ্য মানুষ আসে। আজকে ফ্রাইডে না, ফ্রাইডে হলে আরও বেশি মানুষ আসতো। সো তারপর আজকে অনেক মানুষ আসছে এই কালীতলায়, পদ্মার পাড়, জিটকা, হরিরামপুর, মানিকগঞ্জ। এখানে আসার প্রসেসটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো আপনারা ওখান থেকে দেখে নেবেন। অনেক সুন্দর জায়গা। ভাই চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাচ্ছি। পিঠা কই? পিঠা নেন, পিঠা নেন। দুলা ভাই চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাচ্ছে। সেই টেস্ট খাচ্ছে। ওয়াও, এই যে সবাই বসছে এখানে চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস। সবাই চকচক করতেছে হাঁসের মাংস। এই যে আমার মামা, এই যে আমার ইয়াছিন মামা, লজ্জাবতী, এই মানুষের মতো লজ্জা পায় ভাই আমার। কেমন টেস্ট বলে? আলহামদুলিল্লাহ খুব ভালো। হাঁস ভাই আমার কেউ খাইতে দিতেছে না, আমার প্লেট ফাঁকা। এই যে সবার প্লেটে আছে কিন্তু আমার প্লেটে নাই। এই যে ভাবি আমার প্লেটে দিতেছে হাঁসের মাংস, আলু দেন, চিতই পিঠা দেন। এই হচ্ছে পিঠা। very short. হাঁসের মাংস সাথে চিতই পিঠা, অমৃত, গরম গরম। এখন আবার গরম গরম ভাত চলে আসছে। ভাত দিয়ে হাঁসের মাংস দিয়ে এই যে খাবো।